নোনা বাতাস টিলা জুড়ে বয়ে যাচ্ছিল, বাচ্চাদের হাসি এবং দূরবর্তী ঢেউয়ের আছড়ে পড়া। এটি একটি নিখুঁত দিন বলে মনে করা হচ্ছিল, ইথানের ১৮তম জন্মদিন উদযাপনের জন্য একটি সাধারণ পারিবারিক ভ্রমণ। আমি সকালটা আমাদের প্রাচীন রান্নাঘরে কাটিয়েছিলাম, যাকে প্রতিবেশীরা ঈর্ষা করত চেরি পাইয়ের জন্য ময়দা গড়িয়ে এবং আমার আঙুলের ব্যথা পর্যন্ত থালা বাসন ঘষে। আমার হাত যান্ত্রিকভাবে নড়ে উঠল, কিন্তু আমার মন উষ্ণতার স্বপ্নে ঘুরে বেড়াচ্ছিল, একটি দিনের সংযোগ এবং আনন্দে ভরা। আমি বিশ্বাস করতে চেয়েছিলাম যে আমরা এখনও সেই পরিবার, যেখানে ত্রুটিহীন মুখভাগ, মনোমুগ্ধকর ঘর এবং ভদ্র হাসিখুশি বাচ্চারা রয়েছে। কিন্তু আমি ভালো করে জানতাম, পলিশ করা পৃষ্ঠের নিচে আমাদের জীবন প্রাচীন কাঠের মতো ছিঁড়ে যাচ্ছিল বছরের পর বছর অবহেলায়। আমার স্বামী ডেভিড, যখন আমি ঘুম থেকে উঠি, ভোরের আগেই তার অফিস গ্রাস করে ফেলেছিল। তার অনুপস্থিতি ছিল একটি পরিচিত ব্যথা, একটি নিস্তজ ছুলি যা প্রতি বছর গড়িয়ে গড়িয়ে গভীর হতো। আমি অপেক্ষা করতাম যে সে কখন আমাকে লক্ষ্য করবে, আমার দিনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, অথবা কফি পানে সময় কাটাবে, যেমন আমরা ছোটবেলায় করতাম। কিন্তু সেই মুহূর্তগুলো ম্লান হয়ে গিয়েছিল। তার বিক্ষিপ্ত ঘাড় এবং তার কিবোর্ডের ঝনঝন শব্দ ঘরে প্রতিধ্বনিত হতো। আমি তার কাছে অদৃশ্য ছিলাম, আসবাবপত্রের মতোই, তার জীবনের একটি অবিশ্বাসনীয় অংশ। একাকিত্ব আমার হাড়ে ভাঁজ পড়ে ফেলেছিল, ভারী এবং অদম্য। এবং আমি ভাবছিলাম যে কখন আমি সেই মহিলা হওয়া বন্ধ করব, যিনি সহজেই হাসতেন, যিনি জীবিত বোধ করতেন। যদিও আয়ান ছিলেন ভিন্ন। তিনি আমাকে দেখেছিলেন, কেবল সেই মাকে নয় যিনি তার দুপুরের খাবার প্যাক করতেন বা ভাঁজ করতেন, কাপড় ভাঁজ করতেন, বরং আমি ক্লেয়ার, সেই মহিলাকে যিনি তার নিজের নীরবতায় ডুবে থাকতে দেখেছিলেন। সেই সকালে যখন আমি স্যান্ডউইচ এবং লেবুর শরবত দিয়ে কুলার প্যাক করছিলাম, তিনি রান্নাঘরে প্রবেশ করলেন। তার কালো চুল তার প্রশস্ত হাসিতে টলমল করছিল। সাহায্যের প্রয়োজন, মা? তিনি জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠস্বর একটি শক্তিতে উজ্জ্বল, যা আমার হৃদয়কে টানছিল। আমি হেসেছিলাম, তার উপস্থিতির জন্য কৃতজ্ঞ, ডেভিড যেভাবে খালি জায়গাগুলো রেখে গেছিল তার জন্য। সবসময় আমি তাকে একগাধা ন্যাপকিন দিয়ে বললাম। তার আঙুলগুলো আমার আঙুলে ঘষল, আর কিছুক্ষণের জন্য আমি অনুভব করলাম এমন কিছুর স্ফুলিঙ্গ যার নাম আমি বলতে পারতাম না, উষ্ণ এবং ভয়ঙ্কর। আমরা যখন পৌঁছালাম তখন সৈকত ভিড় করেছিল। পরিবারগুলো ছাতা আর কুলার নিয়ে বালির ওপারে ছড়িয়ে পড়ছিল। ইথান ব্যাগগুলো বহন করছিল, তার প্রশস্ত কাঁধ যৌবনের সহজ আত্মবিশ্বাসের সাথে নড়ছিল। আমি তোয়ালেগুলো ছড়িয়ে দিলাম, আমার পোশাক বাতাসে উড়ছিল, আর তাকে ছাতা সেট করতে দেখলাম। সে আর সেই উন্মত্ত ছেলেটি ছিল না যে আমার হাত ধরেছিল। সে একজন যুবক, তার চোখ তীক্ষ্ণ এবং চিন্তাশীল, তার হাসি আমার ভাঙা আত্মার জন্য বোমা। আমরা ফ্রিসবি এদিক ওদিক ছুড়লাম এবং তার ছন্দ প্রশান্তিদায়ক, আর সে আমার ভয়ঙ্কর লক্ষ্য সম্পর্কে আমাকে উত্তেজিত করছিল। তুমি হতাশ, মা, সে বলল, আমার গলা এড়িয়ে। আমিও হেসে ফেললাম। সে অদ্ভুত শব্দটা আমার কানে আসলো, আর এক মুহূর্তের জন্য আমি আগের মতো হালকা অনুভব করলাম। সূর্য উপরে উঠে গেল, তার তাপ আমার ত্বকের উপর চাপ দিচ্ছিল। আমি তোয়ালেতে শুয়ে পড়লাম, আমার নিচে বালি উষ্ণ ছিল, এবং ইথ্যানকে সানস্ক্রিন ব্যবহারে সাহায্য করতে বললাম। হ্যাঁ মা, সে বলল। তার কণ্ঠস্বর স্বাভাবিক, কিন্তু আমার পাশে হাঁটু গেড়ে বসে তার নড়াচড়ায় কিছুটা দ্বিধা ছিল। প্রথমে তার হাত ঠান্ডা ছিল, আমার কাঁধে লোশন ছড়িয়ে দেওয়ার সময় অনুভূতিশীল। আমি চোখ বন্ধ করেছিলাম, একটি দ্রুত কাজ ছাড়া আর কিছুই আশা করিনি। কিন্তু তার স্পর্শ দীর্ঘস্থায়ী, নরম এবং ইচ্ছাকৃত। গ্রীষ্মের গরম সত্ত্বেও আমার নিঃশ্বাস আটকে গেল, আমার মেরুদণ্ডে একটি কাঁপুনি বয়ে গেল। এটা নির্দোষ ছিল। আমি নিজেকে বললাম, কেবল একটি ছেলে তার মাকে সাহায্য করছে। কিন্তু তার আঙুলগুলো আমার পিঠের বাঁক ধরে যেভাবে লক্ষ্য করছিল, তা আমার হৃদয়কে অন্যরকম ঘনিষ্ঠ মনে করেছিল, যা আমার হৃদয়কে স্তব্ধ করে তুলেছিল। আমার তাকে থামানো উচিত ছিল, আমার হেসে উঠে দাঁড়ানো উচিত ছিল এবং মুহূর্তটা ভেঙে ফেলা উচিত ছিল। কিন্তু আমি তা করিনি। তার হাত একটি নীরব সন্দিনে নড়ে উঠল, আর আমি অনুভব করলাম যে আমি বছর ধরে তা দেখতে পাচ্ছিলাম, চাহিদা করছিলাম, যা আমি এই রকম অনুভব করিনি। যে একাকিত্ব আমাকে এতদিন ধরে কুঁচকে রেখেছিল, তার স্পর্শে যেন বিলীন হয়ে গেল। তার পরিবর্তে একটি উষ্ণতা এসে পড়ল, যা উল্লাসিত এবং ভয়ঙ্কর উভয় ছিল। ধন্যবাদ আয়ান, আমি ফিসফিস করলাম, আমার কণ্ঠস্বর অস্থির। সে থামল, তার হাত এখন আমার ত্বকে। আর যখন আমি চোখ খুললাম, তখন তার দৃষ্টি আমার সাথে দেখা করল। তার চোখে কিছু ছিল, হয়তো কৌতূহল, অথবা আরও গভীর কিছু, এমন কিছু যার নাম আমি বলতে সাহস করিনি। আমাদের চারপাশের পৃথিবী ম্লান হয়ে গেল।
সমুদ্রের গর্জনে অন্যান্য পরিবারের হাসি গ্রাস করে ফেলল। হৃৎস্পন্দনের জন্য আমরা কেবল আমরাই ছিলাম। একটি মুহূর্তে আটকে পড়লাম যা আমার জানা সবকিছুর সাথে বিশ্বাসঘাতকতার মতো অনুভব হয়েছিল। জন্মদিনের মধ্যাহ্নভোজটি ছিল ঝাপসা। আমরা বালির ওপরে বসে স্যান্ডউইচ খাচ্ছিলাম এবং আমার বেক করা পাইয়ে টুকরো খাচ্ছিলাম। আমি তাকে একটি উপহার দিতে চেয়েছিলাম, একটি চামড়ার জার্নাল, কলেজে যাওয়ার সময় তার চিন্তাভাবনাগুলোকে ধারণ করার জন্য। ইথান হেসে উঠল। মা, সে বলল, তার কণ্ঠস্বর মৃদু এবং তার চোখে কৃতজ্ঞতা আমার বুকে ব্যথা করছিল। কিন্তু আমি যে আনন্দ আশা করেছিলাম তা কলুষিত ছিল। আমার ত্বকে তার হাতের স্পর্শের দ্বারা আবৃত ছিল। ডেভিড দেরিতে এসেছিল, তার টাইটা আলগা হয়ে গিয়েছিল এবং তার মুখ ক্লান্তিতে আচ্ছন্ন ছিল। সে সব সময় কেবল ইথানকে স্বীকার করতই না, সে ইথানকে স্বীকার করতই না। ফোনটা চেক করার আগে কার্টকে শুভ জন্মদিন জানিয়েছিল। আমি তাকে দেখেছি, আমার রাগ উজ্জ্বল ছিল। সে আমাদের জীবনের একজন অপরিচিত, একটা ভূত যে আমাদের বাড়িতে তাড়া করত কিন্তু কখনো সত্যিকার অর্থে সেখানে বাস করত না। আমি চিৎকার করে বলতে চেয়েছিলাম যেন সে আমাদের দেখতে পায়, কিন্তু শব্দকে আমার গলায় আটকে গেল। সূর্য যখন ডুবে গেল, দিগন্ত, অন্যান্য পরিবারগুলো জমায়েত হয়ে উঠল, তাদের কথাবার্তা সন্ধ্যার সাথে মিলিয়ে গেল। আমি তোয়ালেটা ধরে বসে রইলাম, তরঙ্গের দিকে তাকিয়ে। আমার মন অপরাধবোধ এবং আকাঙ্ক্ষার জটলা। ইথান আমার পাশে বসেছিল, তার কাঁধ আমার কাঁধে চেপে ধরেছিল। তুমি ঠিক আছো মা? সে জিজ্ঞাসা করল, তার কণ্ঠস্বর মৃদু। আমি নাক নাড়লাম, কিন্তু মিথ্যাটা আমার জিভায় ভারী মনে হচ্ছিল। আমি ঠিক ছিলাম না। আমি যে জীবন তৈরি করেছিলাম এবং যে আবেগগুলোকে আমি দমন করতে পারিনি, তার মধ্যে আটকা পড়েছিলাম। আমাদের মধ্যে নীরবতা চাপা পড়ে গিয়েছিল, একটি প্রবাহ যা আমি জানতাম না কিভাবে চলাচল করতে হয়। আমি দেওয়াল পুনর্নির্মাণের জন্য সরে যেতে চেয়েছিলাম, যা আমাদের নিরাপদ রেখেছিল, কিন্তু আমার একটা বেপরোয়া মরিয়া অংশ তার উপস্থিতির উষ্ণতায় ঝুঁকে পড়তে চেয়েছিল। বাড়ি ফিরে ঘরটি আরও ঠান্ডা অনুভূত হয়েছিল, তার পরিপূর্ণতা আমার মধ্যে বিশৃঙ্খলার উপহাস। ডেভিড তার অফিসে ফিরে গেল, তার পদচ্ছনি দূরবর্তী প্রতিধ্বনি। আমি রান্নাঘরের সিঙ্কের কাছে দাঁড়িয়ে ধোয়ার প্রয়োজন নেই এমন বাসনপত্র ধুচ্ছিলাম। আমার উপর চেপে থাকা চিন্তাগুলোকে দূর করার চেষ্টা করছিলাম। ইথানের স্পর্শে এমন কিছু জেগে উঠেছিল যা আমি অনেক আগেই লুকিয়ে রেখেছিলাম, যা দেখার প্রয়োজন, যা গুরুত্বপূর্ণ। আমি নিজেকে ঘৃণা করতাম কারণ আমি এটা অনুভব করতাম, এটাকে শিকড় গড়ে তুলতে দিতাম। কিন্তু যখন ইথান দরজায় এসে হাজির হল, তখন তার অভিব্যক্তি নরম এবং অনুসন্ধানী ছিল। আমার মনে হচ্ছিল আমার সংকল্প ভেঙে যাচ্ছে। তুমি আজ খুশি দেখাচ্ছিলে? সে জিজ্ঞাসা করল, তার কণ্ঠস্বর নিচু। আমি তোমাকে অনেক দিন ধরে এভাবে দেখিনি। তার কথাগুলো আমাকে বিদ্ধ করল এবং আমি মুখ ফিরিয়ে নিলাম। ভয় পেলাম যে সে আমার চোখে সত্য দেখতে পাবে। পরবর্তী দিনগুলো ধীরে ধীরে এমন এক ঝড়ের দিকে নেমে গেল যা থেকে আমি পালাতে পারছিলাম না। ইথানের উপস্থিতি ছিল একটা অবিরাম টান। তার দৃষ্টি যতটা উচিত ছিল তার চেয়ে বেশিক্ষণ স্থায়ী হল। আমি রুটিনের উপর মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম, রান্না করা, পরিষ্কার করা, সবকিছু স্বাভাবিক বলে ভান করা। কিন্তু আমাদের মধ্যে বাতাস অব্যক্ত উত্তেজনায় ফেটে পড়ল। এক সন্ধ্যায় যখন আমি বসার ঘরে কাপড় ভাঁজ করছিলাম, সে আমার বিপরীতে বসেছিল। তার দৃষ্টি স্থির ছিল। তুমি আরও ভালো প্রাপ্য, মা, সে বলল। তার কণ্ঠস্বর ফিসফিসানির চেয়েও কম ছিল। তুমি খুশি হওয়ার যোগ্য। কথাগুলো বাতাসে ঝুলছিল, অর্থপূর্ণ, ভারী। আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম, তাকে বলতে চেয়েছিলাম যে সে ভুল, কিন্তু তার কথার সত্যতা আমার উপর কাফনের মতো চেপে বসেছিল। আমি স্নেহের জন্য ক্ষুধার্ত, এবং সেই একমাত্র ব্যক্তি যা দিয়েছিল। পরবর্তী সপ্তাহের ডেভিড একটি কাজে ভ্রমণে চলে গেল। তার অনুপস্থিতি ছিল একটা স্বস্তি এবং একটা যন্ত্রণা। আমি নিজেকে বললাম, আরেকটি সমুদ্র সৈকতের দিন। এটি শ্বাসরুদ্ধকারী ঘর থেকে পালানোর একটি উপায়। ইথান রাজি হল। তার হাসি উজ্জ্বল, কিন্তু এমন কিছু দিয়ে মিশেছিল যা আমি বুঝতে পারছিলাম না। ড্রাইভটি শান্ত ছিল। রেডিওর গুঞ্জন আমাদের মধ্যে স্থান পূরণ করে তুলল। সৈকতে আমরা একই জায়গায় সেট আপ করলাম। পরিচিতি সান্ত্বনাদায়ক এবং বিপজ্জনক উভয়। সকালটি সূর্যের আলো এবং হাসির কুয়াশার মধ্যে কেটে গেল, কিন্তু দিন যত গড়ালো উত্তেজনা ফিরে এলো, আগের চেয়ে ভারী। আমি তোয়ালের উপর শুয়ে পড়লাম, আমার ত্বকে রোদের তাপ, এবং ইথানকে আবার সানস্ক্রিন চাইলাম।
এবারও কোনো দ্বিধা থাকল না। তার হাত উদ্দেশ্যপূর্ণভাবে নড়াচড়া করছিল, আমার নারীর গতি বাড়ানোর পথগুলি অনুসরণ করছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম, আকাঙ্ক্ষা এবং লজ্জার জোয়ারে আটকে গেলাম। ইথান, আমি বিড়বিড় করে বললাম। সতর্ক করা বা অনুরোধ, আমি নিশ্চিত ছিলাম না। সে থামল না। তার স্পর্শ একটি প্রশ্ন যার উত্তর আমি জানতাম না। যখন আমি চোখ খুললাম তার মুখ কাছে ছিল, তার নিঃশ্বাস আমার গালে উষ্ণ ছিল। আমি তোমাকে দেখতে পাচ্ছি মা, সে বলল, তার কণ্ঠস্বর কাঁচা। আমি সবসময়ই দেখেছি। শব্দগুলি আমার ভিতরে কিছু একটা ভেঙে দিল, এবং আমি ভাবতে পারার আগেই আমার হাত তার দিকে এগিয়ে গেল। আমাদের আঙ্গুলগুলি পরস্পর জড়িয়ে গেল। মুহূর্তটি প্রসারিত, ভঙ্গুর এবং অসীম ছিল, যতক্ষণ না তার ঠোঁট আমার ঠোঁটে লেগে গেল। এটি প্রথমে শক্ত ছিল, অস্থায়ী ছিল, কিন্তু নিচের ক্ষুধা অনিস্বীকার্য ছিল। আমি লাগে চুম্বু করলাম। আমার হৃদয়ে উল্লাস এবং ভয়ঙ্করতার মিশ্রণে ধরফর করছিল। পৃথিবীটি পড়ে গেল, কেবল তার মুখের তাপ তার হাতে চাপ রেখে। এটি ছিল ভুল, সত্য ভুল, কিন্তু এটি মনে হচ্ছিল যেন আমি বছরের পর বছর প্রথমবারের মতো বেঁচে আছি। যখন আমরা আলাদা হলাম, তখন তার চোখ দুটি আমার নিজের ধাক্কা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন। আমি দুঃখিত, সে ফিসফিস করে বলল, কিন্তু আমি মাথা নাড়লাম, কথা বলতে পারলাম না। আমি দুঃখিত ছিলাম না, এখনও নয়। বাড়ি ফেরার পথে নীরবতা। আমরা যা করেছি তার ভার আমাদের উপর চাপিয়ে দিচ্ছিল। বাড়িতে আমি ইথানের দৃষ্টি এড়িয়ে কিচেনে গেলাম, এমন একটা রাতের খাবার রান্না করতে যা আমি খাবো না। ডেভিড পরের দিন ফিরে এলো, আমার ভেতরে যে ঝড় বয়ে চলছিল তা ভুলে। আমি আমাদের জীবনের গতিবিধির মধ্যে দিয়ে এগিয়ে গেলাম, কিন্তু ইথানের প্রতিটি দৃষ্টি আমাদের সীমানার কথা মনে করিয়ে দিত। অপরাধ বোধ ছিল একটা জীবন্ত জিনিস, আমার ভিতরে নখর চাপিয়ে ধরেছিল, কিন্তু সেই স্ফুল্লিঙ্গটি আবার অনুভব করার ইচ্ছা প্রয়োজনও ছিল। আমি ছিন্নভিন্ন হয়ে গেলাম। আমি যে খাত তৈরি করেছিলাম তার কিনারায় দাঁড়িয়েছিলাম। জানতাম আমি ফিরে যেতে পারবো না, কিন্তু এগিয়ে যেতে ভয় পাচ্ছিলাম। গ্রীষ্ম কমে যাওয়ার সাথে আমি ইথানকে কলেজের জন্য প্রস্তুতি নিতে দেখলাম। তার প্রস্থান গিলোটিনের মতো ঝাপসা হয়ে উঠছিল। সৈকত যেখানে একসময় আনন্দের জায়গা ছিল, এখন আমাদের গোপন মিত্রের একটি মন্দির হয়ে গেছে। এমন একটা স্মৃতি যা জলে এবং সমান প্রশান্ত হয়। আমি জানতাম না তাকে কিভাবে ছেড়ে দিতে হবে, কিভাবে আমার ভালোবাসাকে আমার শ্বাসরুদ্ধকারী লজ্জার সাথে মেলাতে হবে। কিন্তু আমি বারান্দায় দাঁড়িয়ে তাকে গাড়ি গোছানোর দিকে তাকিয়ে কিন্তু একটা জিনিস বুঝতে পারছিলাম, আমি আর আগের মতো নারী ছিলাম না। আমি ভাঙা, স্তব্ধ এবং পুরোপুরি হারিয়ে গেছিলাম। আটকা পড়েছিলাম একটি অতীতকে আমি ফিরে পেতে পারিনি, এবং একটি ভবিষ্যৎকে আমি বুঝতে পারছিলাম না। এই গল্পটি যদি তোমার সাথে অনুরণিত হয়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যোগ দিন, এবং আসুন একসাথে এই গল্পগুলি উন্মোচন করি।